তৃতীয় শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 8। তো অধ্যায় 8 পুরোটা একটি ভিডিওতে সমাধান করব। তো প্রথমে এই ছকটি সমাধান করব, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 96। তারপরে কি সমাধান করব দেখাই। তারপরে এই ছকটি সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 97। তারপরে কি সমাধান করব দেখো। এই ছকটি সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 99। এই ছকটি সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 101। এই যেটা হচ্ছে 103 পৃষ্ঠা, এটা সমাধান করব। তারপরে দেখো এই ছকটি সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 106। তারপরে এইগুলো সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 107। তারপরে দেখো 108 পৃষ্ঠার এই ছকটি সমাধান করব। তারপরে 109 পৃষ্ঠার এই প্রশ্ন টিক চিহ্ন। তারপরে 110 পৃষ্ঠার সর্বশেষ প্রশ্ন আমরা সমাধান করব। তো চলো আমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আমাদের প্রথম থেকেই 96 পৃষ্ঠা। এখানে একটা ছক আছে, এখানে বলেছে মাটির উপাদানগুলো। দেখো 1 নম্বরে প্রশ্ন বলেছে খাতায় ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। তো এরকম একটা ছক তৈরি করবা। 2 বলেছে উপরের পরীক্ষণ থেকে মাটি কি উপাদান পেয়েছি তা লিখি। মানে মাটির পরীক্ষণ থেকে মাটির কি উপাদান পেয়েছে, তো মাটির উপাদানগুলো আমরা এর মধ্যে লিখব। এবং মাটি কি দিয়ে তৈরি তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করতে হবে। মানে সহপাঠী মানে কি, বন্ধুদের সঙ্গে এই বিষয়ে গল্প করতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে মাটির উপাদান কি এই যে কাদা হবে পানি, আর বালু হবে কাদা, আর ছোট পাথর এটা হবে কি বালু, নুড়ি পাথর, আর উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন পচা অংশ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাটির উপাদান। আর সহপাঠীর সাথে আলোচনা করতে বলেছে। এই দেখো সহপাঠীর সাথে তোমরা এই কথাগুলো বসে বসে গল্প করবা। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের কি লিখেছে যে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি। তো মাটির রং নমুনা 1, নমুনা 2, নমুনা 3, আর হাতে ধরলে অনুভূতি নমুনা 1, নমুনা 2, নমুনা 3। ঠিক আছে, আমরা এইগুলো এর মধ্যে লিখবো। এই দেখো মাটির এখানে ছবি দেওয়া আছে। ঠিক আছে, আমরা এগুলো দেখে নমুনা 1, নমুনা 2 এখানে লিখবো। এবং 2 নম্বরে বলেছে 3 ধরনের মাটির নমুনা সাদা কাগজের উপর রাখি এবং নমুনা 1, নমুনা 2, নমুনা 3 হিসেবে চিহ্নিত করি। 3 রকমের মাটি পর্যবেক্ষণ করে বৈশিষ্ট্য ছকে লিখি। তো এখানে আমরা বৈশিষ্ট্যগুলো ছকে লিখব। আর সহপাঠীর সাথে আলোচনা করতে বলেছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ছকটি দেখিয়েছিলাম না মাটির উপাদানগুলো। তো ওইখানে আমি ভুল করে আর একটা উত্তর দেখিয়ে দিয়েছি, তোমরা লিখে দিবা কাদামাটি, নুড়ি পাথর, পানি। তো ভুল করে অন্য একটা না, এটাই দেখাইছিলাম, কিন্তু এখানে ছক আর একটা দেওয়া ছিল। ঠিক আছে, পর্যবেক্ষণ দেওয়া ছিল। তো ওই পর্যবেক্ষণের আগেও কিন্তু এই উত্তরগুলোই ছিল। তোমরা যদি শুধু এইগুলোই লিখে দাও তাহলেও হবে। ঠিক আছে, তোমরা পর্যবেক্ষণটা না দিয়ে শুধু এটা দিয়ে দিবা। ঠিক আছে, আর এখন দেখো চলে যাব আমরা এইটার সমাধানে। এই যে নমুনাতে চলে এসেছি, যেটা দেখাচ্ছিলাম। তো নমুনা 1, নমুনা 2, নমুনা 3। এই যে দেখো মাটির রং নমুনা 1 হবে দোআঁশ মাটি কালো, নমুনা 2 হবে এঁটেল মাটি লাল, আর নমুনা 3 হবে বেলে মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর। ঠিক আছে, আর হাত ধরলে অনুভূতি নরম ও শুকনো। মানে দোআঁশ মাটি কি নরম ও শুকনো, আর এঁটেল মাটি কি হবে ভেজা মাটি হাতে ধরলে আঠালো, আর বেলে মাটি কি হবে শুকনা এবং দানাময়। আর মাটির কোনাগুলো আর আকার, দোআঁশ মাটির আকার কেমন বিভিন্ন আকারের, আর এঁটেল মাটির হচ্ছে ছোট, আর বেলে মাটির হচ্ছে বড়। তো এই ছিল সমাধান। তারপরে দেখো বলেছিল না যে সহপাঠীর সাথে আলোচনা করতে। তো তোমরা চাইলে এইখানে যে এইভাবে আলোচনা করেছে এরকম ভাবে আলোচনা করতে পারো, না হলে তোমরা অন্যভাবে আলোচনা মানে কথা বলবা। ঠিক আছে, তো দেখো আমাদের এইগুলোর উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে। তো দেখো এখানে আমাদের আর একটা ছবি দেওয়া আছে যে খাতায় নিচের মতো একটি ছক তৈরি করি। তো এখানে বলেছে বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। এখানে মাটির মধ্য দিয়ে পানি কত দ্রুত চুইয়ে যায়। তো বেলে মাটি কত দ্রুত যায়, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি কত দ্রুত যায় সেটা এখানে লিখব। আর পাত্রে জমা পানির পরিমাণ, মানে বেলে মাটিতে পাত্রে জমা পানির পরিমাণ কীরকম হয়, দোআঁশ মাটির কীরকম হয়, এঁটেল মাটির কীরকম হয়। তো চলো এগুলো উত্তর আমরা দেখে নিব। এবং 3 নম্বরে বলেছে শিক্ষকের সহায়তা নিয়ে প্লাস্টিকের 3টি পানির বোতলের ওপরের অংশ কেটে ফেলি এবং রাবার ব্যান্ড ও কাপড়ের টুকরো দিয়ে চিত্রের মতো করে 3টি
ফ্যানেল তৈরি করি। এবার তৈরি করা ফ্যানেলের পরিমাণ 3 ধরনের মাটি নিই। তো এরকম মাটি নিতে বলেছে, তো চলো আমরা এগুলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো উত্তর, এই দেখো বেলে মাটি হবে তাড়াতাড়ি, দোআঁশ মাটি হবে ধীরে ধীরে, এঁটেল মাটি হবে খুব ধীরে। আর পাত্রে জমা পানির পরিমাণ কেমন হবে? বেলে মাটির হবে বেশি, আর দোআঁশ মাটির হবে কম, এবং এঁটেল মাটির হবে খুব কম। তারপর দেখো সহপাঠীর সাথে তোমরা আলোচনা করতে বলেছে, এই যে এই কথাগুলো আলোচনা করবো, ঠিক আছে? তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের কি বলেছে, যে খাতায় নিচের মতো করে একটি ছক আঁকি। নিচের ছবিগুলো ভালো করে দেখে কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা নিয়ে চিন্তা করি এবং লিখি। ধারণাগুলো নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো এটা বলেছে। তো কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে সেটা আমরা লিখবো। এই দেখো এখানে আমাদের ছবি দেওয়া আছে। তো এই ছবিগুলোর থেকে আমাদের এই 3টা মাটির মধ্যে কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে আমাদের লিখতে হবে। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো উত্তর, বেলে মাটিতে তরমুজ, এঁটেল মাটিতে কাঁঠাল, আর দোআঁশ মাটিতে ধান, ঠিক আছে? তো এই হবে উত্তর। আর সহপাঠীর সাথে আলোচনা করতে বলেছে, এই যে দেখো এখানে আলোচনা করা আছে, তোমরা এই কথাগুলোই আলোচনা করে দিও, ঠিক আছে? তো এটা স্ক্রিনশট দিয়ে নাও। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো 103 পৃষ্ঠা আমাদের একটি ছক আছে। এখানে বলেছে বাড়ির কাজের খাতায় একটি নিচের ছক মতো একটি ছক আঁকি। তো এরকম একটা ছক আঁকতে হবে, এবং মাটির ব্যবহার কি কি আমরা এর মধ্যে লিখব, যে কোন কোন কাজে আমাদের মাটি ব্যবহার করা হয়। দিয়ে বলেছে ধারণা চিত্রে মাটির ব্যবহারগুলো লিখি। তো মাটির ব্যবহারগুলো আমরা এর মধ্যে লিখব, এবং সহপাঠীর সাথে আলোচনা করতে হবে, এগুলো আমাদের বলেছে। এবং আমরা কি কাজে মাটি ব্যবহার করি জেনে নিই। তো চলো আমরা এটা উত্তর দেখে নেই। এই দেখো মাটির ব্যবহার কৃষিকাজে, তারপরে ঘর বাড়ি তৈরিতে, ইট তৈরিতে, থালা বাসন তৈরিতে, ইট হাঁড়ি পাতিল তৈরিতে, খেলনা তৈরিতে। তো এইগুলোতে আমাদের মাটির ব্যবহার হয়, এবং সহপাঠীর সাথে আলোচনা করতে বলেছে। এই দেখো আলোচনা, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে তোমরা বন্ধুদের সাথে কথা বলবা। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো আমাদের 106 পৃষ্ঠায় আর একটা কাজ আছে, যে খাতায় নিচের ছকের মধ্যে একটি ছক তৈরি করি। মাটি না থাকলে আমাদের কি হতো সেটা আমরা এখানে 3টি লাইনে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। আর এখানে ওই যে বলেছে যে বন্ধুদের সাথে আলোচনা করো, এটাই। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফসল ফলাতে পারবো না, ঘর বাড়ি, ইট, থালা বাসন, খেলনা ইত্যাদি তৈরি করতে পারবো না, আমরা বাঁচতে পারবো না। তারপর দেখো সহপাঠীর সাথে আলোচনা করতে বলেছে, এই যে এই কথাটা তোমরা সহপাঠীর সাথে বসে বসে গল্প করবা, ঠিক আছে? আর আরেকটা কথা, এখানে দেখো 3টা ছক আছে, হ্যাঁ, 1 2 3, সরি, এই যে 1 2 3টা ঘর, ঠিক আছে? এখন এখানে 3টা ঘর, কিন্তু এখানে 2টা ঘরে লিখেছে কেন, কি বলতো? এই দেখো আমরা ফসল ফলাতে পারবো না, এই হচ্ছে একটা ঘর, আর ঘর বাড়ি, ইট, থালা বাসন, খেলনা ইত্যাদি তৈরি করতে পারবো না, এটা হচ্ছে 2 নাম্বার ঘরে লিখবা। আর এইটা আর 1 নাম্বার ঘরে লিখবা। তাহলে কয়টা হলো? 3টা ঘর, ঠিক আছে? তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে। এই যে দেখো আমাদের একটা বোতলের ছবি আছে, ক খ গ। এখন এখানে আমাদের কি বলেছে দেখো, যে ওপরের ছবিতে প্লাস্টিকের বোতলের ভেতরে থাকা মাটির মিশ্রণে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে, সেগুলো ক খ গ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নগুলো অংশের নাম লিখি। তো এই যে দেখো এখানে আমাদের চিহ্নিত করেছে এই অংশ, এই অংশ, এই অংশ, 3টা অংশের নাম কি কি তা আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। এবং 2 নম্বরে বলেছে মিশ্রণে ক অংশে চিহ্নিত অংশটি যা দিয়ে গঠিত তা হলো। তো সেটাও এর মধ্যে লিখে নিই, চলো। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বরে হবে হিউমাস, কাদা ও পানি, খ নম্বরে হবে বালি, গ নম্বরে হবে নুড়ি পাথর, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বরে আমাদের কি ছিল, যে এই যে মিশ্রণে ক চিহ্নিত অংশটি যা দিয়ে গঠিত তা হলো, এই যে মিশ্রণে ক চিহ্নিত অংশটি যা দিয়ে গঠিত তা হলো মৃত প্রাণী ও উদ্ভিদের পচা অংশ, পানি এবং সামান্য পরিমাণে কাদা। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব 3 নম্বরে। তো এখানে দেখো কি আছে, নিচের ছকে দেওয়া বৈশিষ্ট্যগুলো অনুযায়ী বিভিন্ন ধরনের মাটির নাম লিখো। দেখো হালকা ধূসর থেকে হালকা বাদামি বর্ণের
দানাদার প্রকৃতি, বড় আকার কণা, মানে এই টাইপের মাটির নাম কি সেটা এখানে লিখবো, এবং এইখানে যে বর্ণনা দেওয়া আছে এই ধরনের মাটির নাম কি সেটা এখানে লিখবো। আর এই যে এখানে যেগুলো বলা আছে এই টাইপের মাটির নামটা কি হতে পারে সেটা আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইটা হবে হচ্ছে বেলে মাটি, আর এইটা হবে দোআঁশ মাটি, এবং এইটাই হবে এঁটেল মাটি। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব 4 নাম্বারে। এখানে বলেছে নিচের বক্সে কিছু শস্যের নাম দেওয়া আছে, কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা চিন্তা করি এবং বক্সে লিখি। যেমন এখানে বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। তো এর মধ্যে কোন জিনিসগুলো বেলে মাটিতে ভালো জন্মে সেটা এখানে লিখবো, এবং কোন জিনিসগুলো এঁটেল মাটি এবং দোআঁশ মাটিতে ভালো জন্মে তার নাম আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। তো দেখো এখানে আছে বেলে মাটি, এখানে ভালো জন্মে হচ্ছে তরমুজ আর শসা, আর এঁটেল মাটিতে ভালো জন্মে সিম, কাঁঠাল, আর দোআঁশ মাটিতে ভালো জন্মে ধান, পাট আর হচ্ছে আম। তো এগুলো উত্তর কমপ্লিট। তারপরে চলে যাব 5 নাম্বার। এখানে আছে বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করে আমাদের জীবনে মাটির গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। তো এখানে আমাদের এই যে কিছু বাক্য লেখা আছে, এগুলো দিয়ে আমরা কি করব, মাটির গুরুত্ব সম্পর্কে এখানে আমরা 3টি বাক্য লিখব এই যে এর ভিতর থেকে নিয়ে, ঠিক আছে। তো চলো উত্তরটি দেখে নিই। ক নাম্বার, এই যে শস্য উৎপাদনের জন্য দোআঁশ মাটি বেশি উপযোগী। খ, বিভিন্ন ধরনের খেলনা ও পুতুল তৈরিতে ইট তৈরিতে মাটি ব্যবহার করা হয়। গ, মৃতদেহ মাটি চাপা দেওয়ার মাধ্যমে দূষণমুক্ত পরিবেশ গঠন করা যায়। তো এই ছিল সমাধান। তো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাবো পরবর্তীতে আমাদের শূন্য স্থানে। ক নাম্বারে আছে বিভিন্ন ড্যাশ সমন্বয়ে মাটি গঠিত। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে ক নাম্বারে উত্তর হবে উৎপাদনের, আর খ নাম্বারে আছে দোআঁশ মাটির রং ছাই বা কালো। গ, বেলে মাটি পানি ধারণের ক্ষমতা ড্যাশ, উত্তর হবে খুবই কম। ঘ নাম্বার, এঁটেল মাটি পানি ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি। গ নাম্বার, বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ এলাকা ড্যাশ মাটি দিয়ে গঠিত, উত্তর হবে দোআঁশ। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এগুলোর উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা ডান বামের সমাধানে। 1 2 3 4। তো একে আছে বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো এই যে মাটির উপাদান। তবে 2 নাম্বার, বেলে মাটির মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে, এটা হবে 2 নাম্বার। এঁটেল মাটিতে সিম এবং কাঁঠাল ভালো জন্মে, এটা হবে 3 নাম্বার। আর এই যে এটা হবে 4 নাম্বার। তো এই ছিল আমাদের শূন্য স্থান ডান বামের সমাধান। এখন চলে যাবো আমরা টিক চিহ্নের সমাধানে। 1 নাম্বার আছে এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে। সঠিক উত্তর হবে সিম, কাঁঠাল। 2, নিচের কোনটি দোআঁশ মাটির বৈশিষ্ট্য। সঠিক উত্তর হবে মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের। তারপর 3 নাম্বার, মাটির পানি ধারণ ক্ষমতা নিচের কোন বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল। সঠিক উত্তর হবে ক, মাটির কণার আকার। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আছে 3টি, ঠিক আছে। একে আছে যে মাটির উপাদানগুলো কি কি। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে প্রশ্ন উত্তর হবে মাটিতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যেমন নুড়ি, পাথর, বালু, কাদা, পানি ইত্যাদি। এছাড়া উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের পচা অংশ মাটিতে থাকে। 2 নাম্বার, খ নাম্বার, দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে। উত্তর, মাটিতে পর্যাপ্ত পানি ও জৈব পদার্থ থাকে ফসল চাষের জন্য এ মাটি বেশি উপযোগী। ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ফসল দোআঁশ মাটিতে ভালো জন্মে। তারপর দেখো গ নাম্বারে আছে আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি। উত্তর, ফসল ফলানো এবং ঘরবাড়ি ও দালান তৈরিতে আমরা মাটি ব্যবহার করি। চারু ও কারুশিল্পেও মাটি ব্যবহৃত হয়। সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতেও মাটির ভূমিকা রয়েছে। তো এই ছিল আমাদের সমাধান।
এখন চলে যাবো বর্ণনামূলক প্রশ্ন আছে আমাদের 3টি, ঠিক আছে। ক নাম্বারে হবে দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লেখো। এই যে দেখো আমাদের 4টি বৈশিষ্ট্য, আমি আর করলাম না, স্ক্রিনশট দিয়ে নাও, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। এবং খ নাম্বারের উত্তর দেখো এই যে, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। তারপর দেখো গ নাম্বারের উত্তর, এই যে গ নাম্বার প্রশ্ন উত্তর এইখান থেকে, এই যে আরও এই সাইডে আছে, এই যে দেখো, ঠিক আছে। তো এই ছিল আমাদের বর্ণনামূলক 3টি প্রশ্নের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর কমপ্লিট। তো ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে নিচের প্রশ্নগুলো আর করলাম না। তো পরবর্তীতে অধ্যায় 9 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।